Hello guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? I think you guys are well. I know আজকাল আমি পড়াশোনা অনেক বিজি থাকার কারণে তোমাদেরকে ভিডিও দিতে লেট হয়, তার জন্য I am sorry. I am really very sorry. বাট আমি ট্রাই করব সাইকো বসের এই লাস্টের দিকের পার্টটা যতটা বেশি বানানো যায় ততটা বেশি রেকর্ডিং করে তোমাদেরকে দেবার। আর প্রতিবারই বলি গল্পটা শুধুমাত্র একটা এফএফ ইমাজিনেশন বেস স্টোরি, তাই এটাকে দয়া করে কেউ সিরিয়াসলি নেবে না। এটার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই, এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ইউজ করা হচ্ছে। ওকে, লেটস স্টার্ট। दिल को मेरे कसम से सुकून मिला तुझे पाया रब से है दिल को मेरे कसम से सुकून मिला কোরিয়ার অনেক প্রসিদ্ধ জায়গা হান রিভার। আজকে তেয়ং নেশার ঘরে ড্রিঙ্ক করে সেখানেই চলে গেছে। আসল কথা ওটারই আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে ছিল তেয়ং, কিন্তু তেয়ংয়ের ভিতরে যেরকম একটা মানুষ আছে সেটা হয়তো তেয়ং ড্রিঙ্কস না করলে কেউ বুঝতে পারতো না। তেয়ং নেশার ঘরেতে এক হাতে একটা বিয়ারের বটল নিয়ে আর হান রিভারের ধারেতে টলতে টলতে ঘুরছে। রাত গড়িয়ে প্রায় 1টার কাছাকাছি। হান রিভারের ধারে কেউ সেরকম নেই, খুব জোর একটা দুটো হকার ফেরিওয়ালা এদিক থেকে ওদিক যাওয়া আসা করছে, আর একটা দুটো মানুষ আর গাড়ির যাওয়া আসা আছে। হঠাৎ করেই তেয়ং একটা লোকের কাছে গিয়ে তার কলার ধরে নেশার ঘরে বলতে শুরু করে, এই খরগোশ বস, তোর সাহস কি করে হয় বল, আমাকে এরকম করায়? তোরা কি ভেবেছিস তেয়ংকে? তোরা যখন যা ইচ্ছা যে ইচ্ছা করবি সে ঢোলের বাড়ির মতো বাজিয়ে দিয়ে চলে যাবি? সেটা হবে না, আমি বলছি সেটা হবে না। আয়ু আমাকে থাপ্পড় মেরেছে, কি ভেবেছে আমি কিছু বলি না বলে? এই বোতলটা নিয়ে আজকে তোর মাথায় ভেঙে দেব। আরে কি মুশকিল, এই ছেলেটা কে রে বাবা? নেশার ঘরে উল্টো পাল্টা বকছে। এই তুমি আমার কলার ছাড়ো। এই তুমি কাদের ছেলে? কলারটা ছাড়ো বলছি। বোতল দিয়ে মারতে আসছে। আরে তুমি আমাকে মারছো কেন? কে তোমার বস? আমি তোমার বস নয়। নেশার ঘরে উল্টো পাল্টা বকে। চুপ, একদম চুপ। খরগোশ বস একটা, ওর জন্য তো ড্রিঙ্ক করেছি তোকে মারবো বলে। তোকে এই বোতলের বাড়ি মেরে তোর মাথা ফাটিয়ে দেব। তুই কি ভাবলি তুই ফার্স্ট আমাকে চেন দিয়ে আটকে রাখবি, আমাকে ভালোবাসবি, তারপর আমি যখন বলতে যাবো আমাকে তাড়িয়ে দিবি? আমি কিছু বলি না বলে? দেখ আজকে তোর একদিন কি আমার একদিন। বেবি বয় বলিস না তুই আমাকে। দেখ আজকে তোর বেবি বাঁচবে নয়তো আমি বাঁচবো। আসলে তেয়ংয়ের নেশার ঘরে কোনো রকম খেয়াল নেই। সে এই লোকটাকে জাংকুক মনে করছে আর একবার আয়ু মনে করছে। এরকম নেশার ঘরে মানুষের মনের মধ্যে যা থাকে প্রত্যেকটা কথা তারা উগড়ে দেয়, সেরকম তেয়ংও নেশার ঘরে নিজের সমস্ত মনের ভাবনা তার মুখের মধ্যে দিয়ে বাইরে প্রকাশ করে ফেলছে। এই তুমি কাদের ছেলে? ছাড়ো বলছি আমার কলারটা, ছাড়ো। আরে দেখতে রোগা পাতলা, নেশা করলে মানুষের গায়ে এত জোর আছে নাকি? ছাড়ো, ছাড় বলছি, না তা আমিও তোর মাথায় বোতল মেরে ভেঙে দেবো। চুপ, একদম চুপ খরগোশ। এদিকে পিছন থেকে জাংকুক দাঁড়িয়ে সমস্ত কাণ্ডটা মেরে দেখছে। জাংকুকের সেক্রেটারি, ম্যানেজার, বডিগার্ডরা জাংকুকের পিছনে দাঁড়িয়ে আছে। জাংকুকের ইশারা ছাড়া এগোতে পারছে না, কিন্তু জাংকুক তো নিজেই বুঝতে পারছে না এটাই তার চেনা তেয়ং। তেয়ংকে 3-4 মাস ধরে তো দেখেছে, তার আগেও দেখেছে, কিন্তু তেয়ং যে এইরকম করতে পারে নেশার ঘরে সেটা জাংকুকের জানা ছিল না। এই ছেলেটাকে যতটা নম্র ভদ্র মনে হয়, যতটা নরম ইনোসেন্ট মনে হয়, কিন্তু নেশা করলে তার ঠিক বিপরীত। এটা একদম মারাত্মক লেভেলের ডেঞ্জারাস লাগছে। নেশার ঘরে একটা লোকের বেমালুম কলার ধরে তার মাথায় বোতল দিয়ে ভেঙে ফেলতে যাচ্ছে, যা নয় তাই বলছে। নেশা করলে বোঝাই যায় না এটা সেই তেয়ং। আর কেই বা বলবে এই তেয়ংয়ের ভিতরেই অত সুন্দর একটা প্রতিভা লুকিয়ে আছে গান করার। বলছি স্যার, আপনি হাঁ করে তাকিয়ে দেখছেন কি? তেয়ং স্যারকে আটকাতে হবে তো, ওই লোকটার মাথায় বোতল ভেঙে দেবে তো নয়তো। জাংকুকের ম্যানেজারের কথাতে জাংকুকের হুঁশ ফিরল।
আসল কথা সে তেয়ংকে দেখে ঠিক হজম করতে পারছিল না। সাথে সাথে জাংকুক ছুটে গিয়ে তেয়ং যখনই লোকটার মাথায় বোতলটা তুলে ভাঙতে যাবে তেয়ংয়ের হাতটা পিছন দিক থেকে ধরে ফেললো। কি করছো কি? ছাড়ো ছাড়ো বলছি তেয়ং। এই তুই কে রে? তুই কে এসে আমার পিছন দিক থেকে আমার হাত ধরছিস? তুই কোন হরিদাস পাল? আরে ওরে, তোকে তো দেখতে ঠিক সাইকো বসটার মতো, একদম জাংকুকের মতো দেখতে। তাহলে তোর মাথাতে বোতলটা ভেঙে দি, ঠিক আছে? জাংকুক তেয়ংয়ের উপরে হাসবে, কাঁদবে, না রেগে গিয়ে তাকে জোর করে গাড়িতে তুলবে কিছুই বুঝতে পারছে না। প্রথমবার তেয়ং তার কাছে আনকন্ট্রোলেবল লাগছে। তেয়ংকে একবার কিছু বলি তেয়ং টু শব্দটাও করে না। সেই তেয়ং নাকি আজকে জাংকুকের হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। পান থেকে চুন খসলেও তেয়ং ভয়ে মরে যেত। সেই তেয়ংকে আজকে জাংকুকই সামলাতে পারছে না। আগে তো তেয়ংয়ের নেশাটা যাক, তারপর না হয় এটার একটা ব্যবস্থা করবে জাংকুক। কিন্তু এই মুহূর্তে জাংকুক তেয়ংয়ের দিকে তাকিয়ে মনে মনে একটা প্রতিজ্ঞা করেই ফেলেছে, জীবনে কখনো তেয়ংকে আর একা ড্রিঙ্ক করতে দেবে না, তার সামনে ছাড়া। কারণ ড্রিঙ্ক করলে এই ছেলে মারাত্মক রকমের ভয়ঙ্কর হয়ে যায়। তেয়ং তখনও জাংকুকের মাথাতে বোতল ভাঙবে বলে সেটা নিয়ে রেডি হচ্ছে। জাংকুক দু হাতটাকে শক্ত করে চেপে ধরে আছে তেয়ংয়ের, তাও তেয়ং ছটপট করছে জাংকুকের মাথায় বোতল ভেঙে দেবে। জাংকুক প্রচন্ড রকমের রেগেও গেছে, কিন্তু সেই রাগটা দেখাতে পারছে না। রাগবে, কাঁদবে, হাসবে না কি করবে? তেয়ংকে দেখে পুরোপুরি স্পিচলেস হয়ে গেছে সে। বেবি বয় চুপ করে এখানে দাঁড়াও, দাঁড়াতে বলছি তো। জাংকুক সাথে সাথে বডিগার্ডকে ইশারা করে হাতের বোতলটা কেড়ে নেবার জন্য। বডিগার্ড জাংকুকের ইশারা পাওয়া মাত্রই হাতের বোতলটা কেড়ে নিয়ে চলে যায়। জাংকুক শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরে, কিন্তু তেয়ং এখনো পর্যন্ত জাংকুকের বাহু ধরে প্রচন্ড পরিমাণে ছটফট করছে। জাংকুকের বুকেতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। রাগের চোটে নেশার করে জাংকুকের গলায়, কাঁধে, হাতে, চারি জায়গায় খুব জোরে জোরে নিজের দাঁতের কামড় বসিয়ে দিচ্ছে। জাংকুকের ফর্সা কাটা পুরোপুরি লাল হয়ে গেছে তেয়ংয়ের কামড়ে, কিন্তু জাংকুক প্রত্যেকটা জিনিসই সহ্য করছে। তার বেবি বয়ের কামড় এতটুকু তো সহ্য করতেই হবে। জাংকুক টেনে নিয়ে তেয়ংকে তার গাড়িতে তুলছে। গাড়িতে তো তেয়ং কিছুতেই উঠবে না। তেয়ং প্রচন্ড পরিমাণে আরো ছটফট করছে। এই ছাড় বলছি, এই সাইকো বসের মতো দেখতে সাইকো, ছাড়। তেয়ং রেগে গিয়ে শেষমেশ নেশার ঘরে কিছু বুঝতে না পেরে যখন দেখছে যে তার হাত থেকে ছাড়া পাচ্ছে না, সে রাগে জাংকুকের চুল টানতে শুরু করেছে। জাংকুক এবারে মারাত্মক রকমের রেগে গেছে। বেবি বয় তুমি নিজের সেন্সে আসো। জাংকুক আর কিছু বলতেই যাবে তার আগেই জাংকুকের ব্লেজারের উপরে তেয়ং হরহর করে নেশার ঘরে বমি করে দিয়েছে। বমি করে সেই বমির ওপরেই ঢলে গেছে জাংকুকের বুকেতে। জাংকুক চুপচাপ দাঁড়িয়ে সিনটা দেখলো, কিছু বলল না। তেয়ং পড়ে যেতে গেলে তাকে সোজা নিজের বুকের মধ্যে জাপটে ধরলো। সে কিছুতেই তার বেবি বয়কে নিজের হাত ছাড়া করবে না, আর পড়ে যেতেও দেবে না। জাংকুকের বিন্দু মাত্র কোনো যায় আসলো না তেয়ংয়ের বমি করাতে। সে ওই বমি করা ব্লেজারটাকে এখনো গায়ে দিয়ে আছে। সেই সময়তেই তেয়ংকে নিজের কোলে চাগিয়ে নিয়ে চুপচাপ গাড়িতে উঠে গেল। সিকিউরিটি তেয়ংয়ের বমিটা সাফ করতে এলে সিকিউরিটিকে হাত দেখিয়ে জাংকুক থামিয়ে দিয়ে গাড়ি ছাড়ার জন্য ইশারা করলো। ড্রাইভার জাংকুকের ইশারা পেয়ে সাথে সাথে গাড়ি স্টার্ট করে দিয়ে ম্যানশনের দিকে নিয়ে চলে গেল। জাংকুক সারা রাস্তা গাড়িতে তেয়ংকে একইভাবে নিজের বুকের মধ্যে নিয়ে বসে থাকে। এদিকে তেয়ং এত পরিমাণে নেশা করেছিল যে বমি করে দিয়ে অজ্ঞান। সকালে চারিদিকে রৌদ্র ঝলমল করছে। জাংকুকের ম্যানশনের গার্ডেন থেকে পাখিদের কিচিরমিচির ডাক আসছে। তেয়ং আরাম করে রাজকীয় বিছানাতে শুয়ে আছে। উফ, কি আরাম লাগছে, মনে হচ্ছে কতদিন পরে যেন এরকম সুখের ঘুম ঘুমালো তেয়ং। তেয়ং আরো নিজের হাত পা ছড়িয়ে দিয়ে খুব আলিশ করে ঘুমাচ্ছে। হঠাৎ করেই তেয়ংয়ের আস্তে আস্তে ঘুম ভাঙতে শুরু করলো, কিন্তু তেয়ংয়ের অনুভব হচ্ছে এত নরম বিছানা, এত নরম বালিশ। সে আরো নিজের হাত পাগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে বেশ আরাম করে ঘুমটাকে আস্তে আস্তে উপভোগ করছিল। হঠাৎ করেই তার ঘুমটা আস্তে আস্তে ছেড়ে যাওয়ায় চোখ মিলে তাকাতেই দেখলো উপর দিকে বিশাল বড় একটা ঝাড়বাতি, একদম লাক্সারি। তেয়ংয়ের একটু সারপ্রাইজ লাগলো, তার রুমে তো কোনো ঝাড়বাতি নেই,
তাও আবার হঠাৎ করেই ডান পাশে বাঁ পাশে তাকাতে ধড়াক করে চমকে উঠলো। তখন তার হুঁশ এলো, সে তো তার রুমেই নেই। এটা তো সেই পুরনো চেনা রুম, জাংকুকের রুম। সামনে জাংকুকের বিশাল বড় ফটো লাগানো। তিয়াং ধর পড়িয়ে বিছানায় উঠে বসলো, সাথে সাথে নিজের হাত পা চেক করলো। তার হাতে পায়ে চেন বাঁধা নেই তো আগের মতো? না। দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, তার হাতে পায়ে কোথাও চেন বাঁধা নেই। হঠাৎ করে নিজের দিকে তাকাতেই দেখতে পেল জাংকুকেরই শার্ট ট্রাউজার দুটো পরে আছে। কিন্তু সে এখানে এলো কি করে? ও গড, আমি এখানে এলাম কি করে? কাল রাতের কথা মনে করতেই তিয়াংয়ের সমস্ত জিনিসগুলো তার ব্রেনেতে ফ্ল্যাশব্যাকের মতো ভেসে এলো। সব মনে পড়ে গেল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ড্রিঙ্কস করেছিল, ড্রিঙ্কস করার পরে নেশার ঘুরে কি মাতলামো করেছিল, মাথায় বোতল ভাঙতে যাচ্ছিল, জাংকুকের সাথে কি বিহেভিয়ার করেছে, জাংকুকের ব্লেজারে বমি করেছে, জাংকুকের চুল টেনেছে, জাংকুকের চারিদিকে কামড়ে দিয়েছে, মেরেছে। সমস্ত কিছু মনে পড়তেই তিয়াংয়ের ভয়েতে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। ও গড তিয়াং, কি করেছিস এটা? এবার তো আমাকে আস্ত গিলে খেয়ে ফেলবে স্যার। আচ্ছা, স্যার যদি আমার স্যালারির সব টাকা কেটে নেয় তাহলে কি হবে? তিয়াং এই সমস্ত কথা ভাবতে ভাবতে টেনশনেতে জাংকুকের রুমেতে পায়চারি করছিল। তখনই জাংকুকের রুমের দরজা খুলে একজন মেড ভিতরে আসে। মেডকে দেখেই তিয়াং চমকে যায়। ভেবেছে আগের বারের মতোই হয়তো বডিগার্ড আর মেডেরা মিলে আবারও তাকে চেন দিয়ে বেঁধে দেবে যাতে জাংকুক তাকে পানিশমেন্ট দেয়। তিয়াং সাথে সাথে বলে ওঠে, দেখুন, কাছে আসবেন না বলছি। আমাকে কোনো রকম চেন দিয়ে বাঁধার চেষ্টা করবেন না। আরে না না স্যার, আপনাকে কেন বাঁধবো? স্যার বলেছে আপনাকে ব্রেকফাস্ট করে নিতে, আর এই যে আপনার হ্যাংওভার পিল। তিয়াং মেয়েদের কথা শুনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, তাহলে আগের বারের মতো কিছু হবে না। তিয়াং ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বলছি, স্যার কি অফিসে বেরিয়ে গেছে? না না, আসলে স্যারের প্যারেন্টস এসেছে। স্যার নিচে আছে লাইব্রেরিতে। স্যারের প্যারেন্টস? হ্যাঁ, কোম্পানির বড় সাহেব প্রেসিডেন্ট এসেছে, তার সাথে স্যার রুমে আছে। মেট চলেই যাচ্ছিল, তখন তিয়াং কিছু একটা ভেবে মেটকে আবারও ডাকে, শুনুন। হ্যাঁ বলুন স্যার। বলছি, আগের দিনে স্যারের ব্লেজারে কি বমি লেগেছিল? হ্যাঁ, সেই ব্লেজারটা আমরা লন্ড্রিতে দিয়ে দিয়েছি। ব্লেজারটা তবে খারাপও হয়ে গেছে। আচ্ছা, ব্লেজারটার দাম কত হবে? ব্লেজারটা তো অনেক টাকাই দাম, মোটামুটি স্যার 8 কোটি থেকে 10 কোটি এরকম দামের ব্লেজার পরে। 8 কোটি থেকে 10 কোটি? কেন, কিছু হয়েছে তিয়াং স্যার? আপনি কিছু বলবেন? না না, আমি কিছু বলবো না। ঠিক আছে, এমনি জিজ্ঞেস করলাম। বাবা তিয়াং, এত টাকা আমাকে, সাথে আমার ঘর বাড়ি সমস্ত কিছু বেচে দিলেও তো আসবে না। এই ব্লেজারের জন্য যদি স্যার আমার থেকে দাম চায় তখন আমি কি করব? তিয়াং একবার টেবিলে রাখা ব্রেকফাস্টের দিকে তাকায়, কিন্তু এই মুহূর্তে তার ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না। তার তো নানা রকমের চিন্তায় তার মাথা বনবন করে ঘুরছে। কাল রাত্রি ওগুলো করেছে, তারপর জাংকুক কি রিয়াকশন দেবে, জাংকুককে বোঝাবে কি করে, বলবে কি করে। তার উপরে জাংকুকের ব্লেজার নষ্ট করে দিয়েছে, সব থেকে বড় কথা জাংকুককে কামড়েছে, তার চুল ধরে টেনেছে। এগুলোর পর হয়তো জাংকুক তাকে আস্ত মাটিতে পুঁতে ফেলবে। কিন্তু এরপরেও যদি নিজের মনের কথাটা জাংকুককে বলে, তাহলে কি জাংকুক আরেকবারও চান্স দেবে, ক্ষমা করে দেবে, স্বীকার করবে, কাছে কি টেনে নেবে? এই সমস্ত কথা চিন্তা করেই তিয়াং এর আর ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না। তিয়াং তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে নিজের চুল জামা কাপড় ঠিক করে সোজা জাংকুকের রুমের দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আসা মাত্রই দেখে সিকিউরিটি, বডিগার্ড তারা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েরা যে যার কাজ করছে। ম্যানশন পুরো ফাঁকা, শুধু লাইব্রেরি রুমের থেকে 3 জনের আওয়াজ আসছে। তিয়াং গুটি গুটি পায়ে চুপচাপ লাইব্রেরি রুমের সামনে গিয়ে দাঁড়ায়। ভিতরে ঢোকার তার সাহস নেই, কিন্তু দাঁড়িয়েই তার পা শক্ত হয়ে ওখানেই জমে যায়। ওখানে জাংকুকের সাথে আরো একজন ভদ্রলোক আর তার সাথে একজন ভদ্রমহিলা কথা বলছে। ভদ্রলোককে জাংকুক আপ্পা বলে ডাকছে। এটা থেকেই বুঝতে পারলো ওটা জাংকুকের বাবা হয়, আর পাশে জন হয়তো জাংকুকের মাই হবে। জাংকুকের বাবাকে অনেকবারই টিভিতে নিউজ পেপারে দেখেছে, মিস্টার কিম নামজুন। কিন্তু কিম নামজুনই যে জাংকুকের বাবা হয়
সেটা কখনোই জানতো না তিয়াং। তিয়াং বুঝতে পারলো তিনজন ব্যক্তির মধ্যে পার্সোনাল ব্যক্তিগত আলোচনা হচ্ছে, তাই সে নিজের অডাসিটিটা ভুলে গেল না। সে চুপচাপ দূরে দাঁড়িয়ে পড়লো, চুপচাপ বসে পড়লো সোফার মধ্যে। পার্সোনাল ব্যক্তিগত ব্যাপারে আলোচনা হলে তার না শোনাই ভালো। এখনো পর্যন্ত তার এত বড় অডাসিটি বা তার অধিকার কোনোটাই নেই। তিয়াং সোফার মধ্যে বসে বসে ভাবছে, কই এতদিন জাংকুকের সম্পর্কে একটু আধটু আর্টিকেল, নিউজ সবই দেখেছে। কোনোদিনও তো জাংকুকের পেরেন্টসের সম্পর্কে জানতো না, আর কখনো জাংকুক বলেওনি এত বড় বিজনেসম্যান কিম নামজুন তার বাবা হয়। আর কিম নামজুনকেও কখনো বলতে শুনিনি যে জাংকুক তার ছেলে হয়। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে তিয়াং এর কাছে, তাই তিয়াং বসে বসে এটাই ভাবছে। তিয়াং সোফায় বসে এই সমস্ত কিছু চুপচাপ ভাবছিল। হঠাৎ করেই তার সামনে এসে কেউ দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তোমার নামই তেয়ং, তাই তো? তুমি আমার ছেলে জাংকুককে ভালোবাসো? কি হলো, উত্তর দাও। তিয়াং গলাটা শোনা মাত্রই সোফা থেকে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। সামনের দিকে তাকিয়েই তার গলা বন্ধ হয়ে আসে, পা দুটো শক্ত হয়ে মাটিতে আটকে যায়। কি করবে? হঠাৎ করে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের চোখ দুটো লাল হয়ে আছে, চোখ থেকে জল পড়ছে। কখনো ভাবেনি যে জাংকুককেও কাঁদতে দেখতে পারে। জাংকুকের চোখে জল, এটা তিয়াং এর বুকেতে হাজার গুণে ব্যথা সৃষ্টি করছে। চুপচাপ মাথা হেঁট করে নামজুনের সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ স্যার, আমি ভালোবাসি স্যারকে। আমি জানি আমার সাথে আপনাদের কোনো তুলনা হয় না। আপনি বললে আমি চলে যাব। আপনি স্যারকে কিছু বলবেন না প্লিজ। এতে স্যারের কোনো দোষ নেই। আমি কাল রাত্রিরে ড্রিঙ্কস করে এখানে এই সমস্ত করেছি। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমি স্যারকে ভালোবাসি। বিশ্বাস করুন না, আমার কারণে কোনো ক্ষতি হবে না। আমি কারোর ক্ষতি চাই না স্যার। তেয়ং, লুক অ্যাট মি। তিয়াং নামজুনের দিকে তাকায়। নামজুন তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু নামজুনের চোখের ভাষা পড়তে পারছে না, খানিকটা গম্ভীর। পাশেতে জিন দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখতে মহিলা। মিষ্টি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু মিষ্টি মুখেও চোখের জল। তেয়ং, জানো আমি খুব বড় শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, কিন্তু কিছু কিছু জিনিস না এরকম হয়ে দাঁড়ায় যে জিনিসগুলো দূরত্ব তৈরি করে। আর তুমি সেখানে ইরেজারের কাজ করেছো, যা সবকিছু মুছে দেয়। মানে স্যার, আমি কি মুছে দিয়েছি? আমি চাইনি স্যার। স্যারের সাথে আপনার সম্পর্ক নষ্ট হোক। আমি আপনাদের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি কখন বললাম যে নষ্ট হবে? তুমি তো ইরেজারের কাজ করেছো, দূরত্ব মুছে দিয়েছো আমার আর আমার ছেলের মধ্যে। আমার ছেলের বাবা হয়ে উঠতে পারিনি আমি কোনোদিন, সবসময় বিজনেসম্যান হয়ে থেকেছি। অন্তত তোমার কারণেই ঠিক। আমার ছেলে আমার কাছে এলো তো, মুখ ফুটে চাইলো তো। আজ প্রথমবার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র আমার ছেলের খুশির জন্য আমি তোমাকে মেনে নিলাম তেয়ং। আমার ছেলের কাছে এটাই আমার সব থেকে বড় পাওয়া গিফট, যে আমার ছেলের মুখের হাসি। আর সেই হাসিটা আশা করি তুমি বজায় রাখবে। আশা করি কিম নামজুনের ছেলেকে কোনো দিন কষ্ট দেবে না। তো সমস্ত কিছু দিয়ে হাতের তেলোয় রেখেছিলাম, তুলোয় মুড়ে মানুষ করেছি। আমি চাই না জাংকুক কোনো কষ্ট পাক। তিয়াং কি বলবে সেটা কিছু বুঝতে পারছে না। ফ্যাল ফ্যাল করে নামজুনের দিকে তাকিয়ে আছে। জিন এসে তিয়াং এর মাথায় হাসি মুখে হাত বুলিয়ে দেয়। ভালো থেকো, দুজনে খুব সুখী হও। দুনিয়া কি বললো, সোসাইটি কি বললো, তাতে কি যায় আসে? আফটার অল জীবনটা আমাদের। জীবনটায় আমরা সুখী থাকবো, আমরা থাকবো। আমরা যে জীবনে সুখী থাকবো সেই জীবনে সমাজ কি বলে সেটা দেখার দরকার নেই তিয়াং। আমার জাংকুক খুব ভালো ছেলে, কখনো কষ্ট দিও না, খাঁটি সোনা। আসি, পরে আরেকদিন দেখা হবে। আমাদের তো এবার থেকে দেখা হতেই থাকবে। কথাটা বলে জিন নামজুনের হাত ধরে বেরিয়ে যায়। তিয়াং চুপ করে ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কি হলো কিছুই বুঝতে পারছে না। জাংকুকের দিকে তাকিয়ে জাংকুককে দেখছে, কিন্তু জাংকুক তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হলো ব্যাপারটা? কি লোক রে বাবা!
এতক্ষণ ধরে চোখের জল ফেলে তাকিয়েছিল, মুখটা দেখতে মায়াবী লাগছিল, এখন রাগী রাক্ষস দানবের মতন চোখ লাল করে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? আমি আবারও কিছু করলাম নাকি? নাকি কাল রাত্রির কথা মনে পড়ে গেছে? কি হলো? জাংকুক তিয়াংয়ের ট্রাউজারের সামনের জামাটা ধরে এক হিচকা দিয়ে টান মেরে নিজের মুখের কাছে তিয়াংকে নিয়ে আসে। এই মুহূর্তে তিয়াংয়ের মুখ আর জাংকুকের মুখ একদম কাছাকাছি, একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছে। গরম নিঃশ্বাস দুজনের মুখে আছড়ে পড়ছে। কি বললে তুমি? তুমি ড্যাডকে কি বললে? তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমার ড্যাড বললে? এই ভালোবাসো তুমি আমাকে? আমি তোমার জন্য দুনিয়ার সাথে ফাইট করতে রেডি ছিলাম বেবি বয়, আর তুমি বলছো কি না আমার ড্যাড বললে তুমি আমার থেকে দূরে চলে যাবে? যদি আমার ড্যাড ইয়েস না বলে নো বলতো তুমি আমার থেকে দূরে চলে যেতে? আনসার মি বেবি বয়। কি হলো বলো, উত্তর দাও। আই ওয়ান্ট আনসার। আমার থেকে দূরে চলে যেতে? দূরে চলে যেতে? তিয়াং এই মুহূর্তে কি করবে, কি করে পরিস্থিতি সামাল দেবে কিছুই তার মাথায় আসছে না। শুধু একটাই জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে, জাংকুককে ঠান্ডা করতে হবে। তাই জাংকুককে কিছু বলতে না দিয়ে আর কোনো উপায় না পেয়ে সরাসরি নিজের ঠোঁট দুটো দিয়ে জাংকুকের ঠোঁট দুটো বন্ধ করে দেয়। এই মুহূর্তেই দুজনের ঠোঁট একে অপরের কাছে আবদ্ধ হয়ে গেছে। তিয়াং আনএক্সপেক্টেডলি অনবরত জাংকুকের মুখের মধ্যে নিজের ঠোঁটটাকে নিয়ে খুব জোরে করতে স্টার্ট করেছে। জাংকুক এতটাও আশাই করেনি তিয়াংয়ের থেকে। এটা তিয়াং করতে পারে এই প্রথমবার। জাংকুক শক হয়ে যাচ্ছে, কারণ প্রথমবার তিয়াং নিজে থেকে করছে। জাংকুক এই মুহূর্তে তিয়াংয়ের ঠোঁটের উপরে যতটা না বেশি অ্যাগ্রেসিভ, তার থেকেও দ্বিগুণ বেশি অ্যাগ্রেসিভ ভাবে তিয়াং করছে। তিয়াংয়ের এই জিনিসটা, তিয়াংয়ের এই অ্যাকশন জাংকুকের প্রচন্ড ভালো লাগছে। জাংকুক সাথে সাথে সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের দুই হাত দিয়ে তিয়াংয়ের কোমরটাকে শক্ত করে জড়িয়ে ধরে তিয়াংকে একদম নিজের শরীরের সাথে লেপ্টে নেয়। তিয়াংয়ের সেই দিকে কোনো খেয়াল নেই। তিয়াং হারিয়ে গেছে জাংকুকের দুই ঠোঁটের মধ্যে। হঠাৎ করে তিয়াং নিজের অক্সিজেনের অভাব অনুভব করে সাথে সাথে জাংকুকের ঠোঁট দুটোকে ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস নেয়, আর জাংকুকের কপালে নিজের কপালটা ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, সরি ড্যাডি, আমি ভালোবাসি আপনাকে। না মানে তোমাকে। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আই এম রিয়েলি সরি, বাট ইয়েস আই এম ইওর বেবি বয়। আমি সত্যি ভালোবাসি। সরি প্লিজ, যা হয়েছে কাল রাতে তার জন্য সরি, আর দূরে ঠেলে দিয়েছিলাম বলে সরি। আমি একটা গাধা, আমি একটা স্টুপিড। আমি বুঝতে পারিনি আমি নিজে কি চাই। আই এম সরি, আই এম রিয়েলি সরি বেবি বয়। আর একবার বলো না, নিজের মুখে কি বললে বলো তো? তুমি আমাকে ড্যাডি বললে বেবি বয়। ড্যাডি হই আমি তোমার। ইয়েস, ইউ আর মাই ড্যাডি। I love you, Daddy. I love you. I love you too, baby boy. I love you infinite. I love you lot, baby boy. I love you lot. তুমি আমাকে ছেড়ে যাবে না তো বেবি বয়? বলো, যাবে না তো? কখনো না, কখনো যাব না বেবি, কখনো না। যদি যাই তাহলে আমাকে চেন দিয়ে বেঁধে রেখো, আর আশা করি তোমার চেনে আমি সারা জীবন বাঁধা থাকবো। কখনো যাব না। ইয়েস মাই বেবি বয়, ইউ আর মাইন। কাল রাতে খুব জ্বালিয়েছো আমাকে, মনে আছে কত জায়গায় কামড় দিয়েছো বেবি বয়। তার পানিশমেন্টটা কিন্তু আমি দেব। আই নো ড্যাডি, বাট আস্তে পানিশমেন্ট দেবে। আমি একটু পানিশমেন্ট দেবে? রিয়েলি? এখানে পানিশমেন্ট দেব কি বেডরুমে দেব বেবি বয়? তোমার যেখানে ইচ্ছা ড্যাডি। আজ থেকে আমি তোমার নিজের সবটা উজাড় করে তোমায় দিয়ে দিয়েছি পুরো দুনিয়াতে। জিয়ন জাংকুক ইজ মাই ওনলি ড্যাডি। রিয়েলি বেবি বয়, কাম লেটস গো টু দ্য বেডরুম। জাংকুক থেকে সোজা কোলে তুলে নিয়ে বেডরুমে চলে গিয়ে বেডরুমের দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। এই মুহূর্তে বেডরুমের ভিতরে দুই প্রাণী দুজন দুজনকে একদম নিজের করে নেবে। তিয়াং নিজের সমস্তটা উজাড় করে দেবে জাংকুককে।
আজ আর দুজনের মধ্যে কোনো বাধা নেই, না আছে কোনো চেন, না আছে কোনো জোর জবরদস্তি, শুধু আছে ভালোবাসা, শরীরের উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা। ঠিক সেই মতোই হচ্ছে, বিছানাটা তোলপাড় হয়ে যাচ্ছে জাঙ্কুক আর তের ভালোবাসায়। তে নিজের সমস্ত অঙ্গ উজাড় করে জাঙ্কুককে ঢেলে দিচ্ছে, না আছে কোনো বাধা, না আছে কোনো বিপত্তি। এর পরনে পরে থাকা সবুজ রঙের ট্রাউজার ফ্লোরে পড়ে ভাসছে, জাঙ্কুকের ট্রাউজার ফ্লোরে পড়ে ভাসছে, প্রত্যেকটা জামা কাপড়ই ফ্লোরের মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে। জাঙ্কুকের মুখ এই মুহূর্তে তেয়ং এর মধ্যে নিমজ্জিত, প্রচুর পরিমাণে জোরে জোরে তেয়ং এর দৌড় করছে। শব্দতে আর বহরেতে তেয়ং এর মুখ থেকে প্রচুর পরিমাণে আর্তনাদ বেরোচ্ছে, সুইট সুইট শব্দ বেরোচ্ছে। প্রত্যেকটা ঘর তেয়ং এর আওয়াজে মম করছে। জাঙ্কুকের কান দুটো শান্তি পাচ্ছে তেয়ং এর মুখের শব্দ শুনে। তেয়ং এর পা থেকে মাথা পর্যন্ত কোনোটাই জাঙ্কুকের দখলে বাদ নেই। তেয়ং নিজেকে পুরোপুরি জাঙ্কুকের বশে করে দিয়েছে আজ। তেয়ং এর এই মুহূর্তে জাঙ্কুকের দখলে। জাঙ্কুক দিয়ে হাত দিয়ে যেমন ইচ্ছা তেমন করে নিজের করে নিচ্ছে। জাঙ্কুক সারাটাক্ষণ এই মুহূর্তে গাড়ি চালাতে ব্যস্ত। জাঙ্কুকের গাড়ি তো ফুল স্পিডে হাইওয়েতে ছুটছে। इन बाहों में भर के और भी कर लूं मैं करीब, तू जुदा हो तो लगे है आता जाता हर पल अजीब, इस जहां में है और ना हो। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। नसीब से मिला जो ये तेरा साथ है, हर पल मेरे होठों पे तेरी ही बात है। अधूरा था मैं अब पूरा हुआ, जब से तू मेरा हो गया। तो मैं हूँगा। Now I want to say something for my very special one. আমার এই সংটা সবার প্রথমে আমি আমার স্পেশাল ওয়ানকে ডেডিকেট করে গেছি। আর আমার এই গানটা আমার সমস্ত আমার বিলাভেড ফ্যান্সদের জন্য ছিল। কিন্তু আজকে আমি এই যে আর্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছি, এই যে অ্যাওয়ার্ডটা পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা সম্পূর্ণ ভাগিদার পুরোটা ডেডিকেট করতে চাই আমার হাজব্যান্ডকে। ইয়েস, আমার কোনো ওয়াইফ নেই, আমার হাজব্যান্ড আছে। সবাই বলে প্রত্যেকটা পুরুষের পিছনে, সফলতার পিছনে কোনো নারীর হাত থাকে, বাট আমার ক্ষেত্রে অন্যরকম। আমার ক্ষেত্রে নারীর হাত না, পুরুষের হাত আছে। and that is one and only জিয়ন জাংকুক, my daddy। এক গাল হাসি নিয়ে সোফায় বসে আছে, প্রাউডলি আমার দিকে তাকিয়ে আছে। that is my কুকি। পুরো ওয়ার্ল্ডের কাছে এই অ্যাওয়ার্ডটা আমি আমার কুকির জন্য ডেডিকেট করছি, আর কারোর জন্য না। সমস্ত স্টেডিয়াম ভর্তি 2 লাখ লক্ষ লক্ষ ফ্যান্সরা চিৎকার করে বলছে তে কুক ফরএভার, তে কুক ফরএভার। জাংকুক আর নিজেরই প্রাউড মোমেন্ট আর খুশির মুহূর্ত আটকে রাখতে পারলো না, সোজাসুজি স্টেজে দৌড়লো। তেয়ংকে গিয়ে এক ধাক্কায় নিজের বুকে জড়িয়ে নিল। তেয়ংও নিজের অ্যাওয়ার্ডটাকে জাংকুকের হাতে তুলে দিল। পৃথিবীতে শত শত জিনিস থাকতেও তেকুককে দেখে মনে হচ্ছে তেকুক একদম মেড ফর ইচ আদার। খুব বড় বড় করে আর্টিকেল বেরোলো, তেকুক ফরএভার, দে আর মেড ফর ইচ আদার। অনুষ্ঠান শেষ হতেই জাংকুক তেয়ংকে নিয়ে সাইড করে বেরিয়ে যাচ্ছে, কারণ সে তার বেবি বয়কে নিয়ে প্রচন্ড পরিমাণে পজিটিভ। কোনো রকম মিডিয়ার
আছে সে কোনো ইন্টারভিউ দিতে দেয় না, কোনো রকম প্রেস কনফারেন্সও করতে চায় না, প্রাইভেট রাখে, সিক্রেট না, তার বেবি বয়কে আলাদা করে রাখে। কিন্তু বড় বড় করে নিউজ পেপারে হেডলাইন বেরোলো, আর্টিস্ট অফ দ্য ইয়ার হয়েছে বিখ্যাত বিজনেসম্যান নাম্বার 1 সিইও অফ দ্য সাউথ কোরিয়া জিয়ন জাংকুকের হাজবেন্ড কিম তেয়ং। আয়ু নিজের ডান হাতের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। 2 বছর হলো একটা হঠাৎ করে হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টে তার ডান হাতটা অকেজো হয়ে গেছে।